আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন সুকান্ত দাসের কলমে মাধবপুরের রত্নহার। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের একটি বিশেষ অনুরোধ, গল্পের পাইরেসি করবেন না এবং পাইরেসিকে সমর্থন করবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, সুকান্ত দাসের কলমে মাধবপুরের রত্নহার। জমিদার কৃষ্ণনারায়ণ যখন তাঁর স্ত্রীকে সোনার রত্নহারটি এগিয়ে দিলেন, তখন একটু অবাক হয়ে তাঁর দিকে তাকালেন জমিদারের স্ত্রী নয়নবালা। বাক্সের মধ্যে কি আছে? এত রাতে তুমি উপহার দিচ্ছ যে ভারী। বাক্সের মধ্যে তোমার জন্য একটা ভালো উপহার আছে। উপহার দেওয়ার আবার সময় হয় নাকি? আজ সন্ধ্যাবেলা এই জিনিসটা এসেছিল, তবে তোমায় তখন দেওয়া হয়নি। ও বাবা, বাক্সের মধ্যে তো দেখি একখানা সোনার হার। এত বড় হার! এর মধ্যে থাকা পাথরগুলো তো বেশ দামি বলেই মনে হচ্ছে গো। কিন্তু এমন একখানা দামি হার তুমি কোথায় পেলে? কোথায় পেলাম তা তোমার না জানলেও চলবে। তোমার গলায় দিয়ে দেখো তো কেমন লাগছে। বিছানার একপাশে থাকা লম্বা কাঁচের আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন জমিদারের স্ত্রী নয়নবালা। সোনার হারটা তুলে নিয়ে নিজের গলার উপর চাপিয়ে দেখতে লাগলেন। তার গায়ের রং ফর্সা, তাকে দেখতেও খুব সুন্দর। তাই আয়নার মধ্যে থাকা নয়নবালার প্রতিচ্ছবির দিকে তাকিয়ে জমিদার কৃষ্ণনারায়ণের দুই চোখ যেন মুগ্ধতায় ভরে গেল। তিনি একভাবে তাঁর স্ত্রীর দিকেই দেখে চলেছেন। গলার উপরে সোনার রত্নহারটা চাপিয়ে এবার নয়নবালা এগিয়ে এলো জমিদারের বিছানার দিকে। আর ঠিক তখনই একটা আশ্চর্য ব্যাপার ঘটে গেল। নয়নবালার মনে হলো বিছানাটার ওপাশে, যেখানে এই ঘরের দেওয়ালের এক কোণে জানালাটা রয়েছে, ঠিক তার সামনে একটা অন্ধকার ছায়ামূর্তি যেন দাঁড়িয়েছিল। সেটা এইমাত্র সরে গেল একপাশে। ব্যাপারটা বুঝতে পেরে সে প্রচন্ড চিৎকার করে উঠল। এক ছুটে জমিদারের গায়ের উপর গিয়ে পড়ল। আরে আরে, কি হলো? ও বাবা গো, আর কি হবে? ওই ওই ওইখানে ওইখানে ওই ওই দেওয়ালটার কাছে মনে হলো কেউ যেন একটা দাঁড়িয়ে আছে গো। জমিদার পেছন ঘুরে তাকালেন। ঘরের মধ্যে জ্বলতে থাকা আলোতে চারপাশটা উজ্জ্বলভাবে দেখা যাচ্ছে। কেউ কোথাও নেই। এই ঘরে কারোর থাকা অসম্ভব ব্যাপার। ঘরের দরজা তার উপর বন্ধ। বাইরে থেকে কেউ আসবে বলেও তো মনে হচ্ছে না। জমিদারের স্ত্রীর আচমকা চিৎকারের জন্যই বোধহয় দোতলার এক পাশ থেকে ছুটে এসেছিল দ্বাররক্ষী। তাকে আশ্বস্ত করে পাঠিয়ে দিলেন জমিদার মশাই। তারপর স্ত্রীকে নিজের সামনে বিছানার উপর বসিয়ে বললেন, কিচ্ছু হয়নি, আমি বলছি তো সব কিছু ঠিকঠাক আছে। আরে তোমার কোনো চিন্তা নেই। তুমি দেখো এই গলায় হারটা পরে তোমায় কত সুন্দর লাগছে। রত্নহারের কথা মনে পড়তেই জমিদার গিন্নি নয়নবালার ভয়টা কেমন যেন কমে গেল। সত্যি আশ্চর্য সুন্দর লাগছে তাকে। তাছাড়া তার পাশে বসে রয়েছেন জমিদার বাবু, মুগ্ধ চোখে দেখছেন তাকে। লজ্জায় জমিদার গিন্নি নয়নবালার মুখটা নত হয়ে গেল। কিন্তু কোথায় যেন একটা গন্ডগোল হয়ে যাচ্ছে। তখন গভীর রাত। নয়নবালা এবং কৃষ্ণনারায়ণ দুজনেই নিজের বিছানার উপর ঘুমিয়ে পড়েছেন।
কী কারণে যেন গলার হারটা খুলে বিছানার একপাশে একটা লম্বা টেবিলের উপরে কাঠের বাক্সে রেখে দিয়েছিলেন নয়নবালা। হঠাৎ করে আধো অন্ধকারের মধ্যে বাক্সের ঢাকনাটা খুলে গেল, আর সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে এলো একটা কালো লম্বা হাত। তার মস্ত বড় বড় নখগুলো যেন ছুরির ফলার মতো। কেউ কিছু বুঝে উঠবার আগেই হাতটা এগিয়ে গিয়ে চেপে ধরল নয়নবালার গলা। ঘুমের মধ্যে এমন একটা অদ্ভুত আক্রমণ সে প্রত্যাশা করেনি, তাই কোনো কিছু বুঝে উঠবার আগেই দুটো হাত দিয়ে সেই হাত দুটোকে ছাড়াতে যেতেই বুঝতে পারল সেগুলো বরফের মতো ঠান্ডা। হাত দুটো ভীষণ শক্ত। অনেক চেষ্টা করেও সেই হাত দুটো সে ছাড়াতে না পেরে নিজের একটা হাত দিয়ে কৃষ্ণনারায়ণের গায়ের উপর ধাক্কা দিল। কিন্তু কৃষ্ণনারায়ণের ঘুম গভীর, এত সহজে তার ঘুম ভাঙবে না। আরও 2-3বার ধাক্কা দেওয়ার পর কৃষ্ণনারায়ণ ঘুমের মধ্যে একটা শব্দ করে পাশ ফিরে আবার ঘুমিয়ে গেল। ততক্ষণে নয়নবালার চোখ যেন ঠেলে বেরিয়ে আসছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। এবার সে সমস্ত শক্তি দিয়ে সজোরে একটা ঘুষির মতন চালালো কৃষ্ণনারায়ণের গায়ে। কি হলো নয়নবালা এত রাতে? আরে 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 ওটা কি? ওটা কি বেরিয়ে এসেছে ওই বাক্সটা থেকে? ব্যাপারটা দেখে কৃষ্ণনারায়ণ এগিয়ে গিয়েছিলেন নয়নবালাকে সাহায্য করার জন্য, কিন্তু তার আগেই বাক্সের ভেতর থেকে আরও একটা হাত বেরিয়ে এলো আস্তে আস্তে। কৃষ্ণনারায়ণ কিছু বুঝে উঠবার আগেই ওই হাতটা চেপে ধরল কৃষ্ণনারায়ণের গলা। দুজনে মিলে দুটো হাত ছাড়াতে পারল না। এদিকে তাদের গলার স্বর বাইরে বেরোচ্ছে না, চিৎকার করলেও বাইরে দাঁড়ানো রক্ষীরা সেসব শুনতে পাবে না। কৃষ্ণনারায়ণ প্রচণ্ড চেষ্টা করেও সেই শক্তির কাছে ব্যর্থ হতে লাগল। ততক্ষণে নয়নবালার প্রাণবায়ু বেরিয়ে গিয়েছে। কৃষ্ণনারায়ণের দুটো চোখ লাল হয়ে এসেছে যখন, তখনই তার চোখ গেল বাক্সটার দিকে। খোলা বাক্সটায় সেই সোনার রত্নহারের ভেতর থেকে বেরিয়ে এসেছে দুটো হাত। আর শুধু তাই নয়, এবার সেই রত্নহারটাকে যেন ভেদ করে বেরিয়ে আসতে চলেছে একটা কালো মাথা। তারপরেই চোখের সামনে সবটা অন্ধকার হয়ে গেল। একটা শব্দ করে কৃষ্ণনারায়ণের ঘাড়টা ভেঙে সে লুটিয়ে পড়ল বিছানার উপরে। কালো ছায়ামূর্তিটা এবার বেরিয়ে এসেছে, একটা মেয়ের ছায়ামূর্তি। মাথার লম্বা চুল প্রায় মেঝে পর্যন্ত ছুঁয়ে গেছে, গোটা শরীর নিরাভরণ, নীল দুটো চোখ, হাতে লম্বা লম্বা নখ। শরীরের বাকি আর কোনো কিছুই বোঝা যায় না। মুখটা হাঁ করা থাকলেও সে মুখের ভেতরটা লাল, যেন ভাঁটার মতো জ্বলছে। সে ঘরের ভেতরে একবার এদিক ওদিক ঘুরে বেড়ায়, তারপর আবার গিয়ে ঢুকে পড়ল সেই রত্নহারের মধ্যে। বাক্সের ঢাকনাটা ধপ করে বন্ধ হয়ে গেল। আজ এমন ঝড় বৃষ্টি মাথায় করে তোমরা যে সত্যি সত্যি আসবে, এই কথা কিন্তু আমি ভাবতেও পারিনি। হ্যাঁ, আমি ভেবেছিলাম আজ হয়তো তোমরা আর আসবে না। আমাদের জন্য যখন এতই চিন্তা করছিলেন, তাহলে ঝড় বৃষ্টিটাকে থামিয়ে দিতে পারলেন না কেন? আপনি তো এই সমস্ত কিছু করতে পারেন। সব সময় শক্তির অপব্যবহার এমনভাবে করতে নেই। এইসব করতে গিয়েই তো ক্ষমতা কমে এসেছে অনেক। আর তাছাড়া প্রকৃতির ক্ষমতাকে এমনভাবে রুখতে গেলে তার প্রতিফল কিন্তু ভয়ঙ্কর হতে পারে, আর তাতে বিপদ হতে পারে অন্যভাবে। এই কথা তো আপনি আগেও বলেছেন, কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায়। মাঝে মাঝে তো এমন নিশ্চয়ই হয়, তাই না? অনেকে অনেক ক্ষমতাকে কাজে লাগিয়ে প্রকৃতির নিজস্ব রূপকে ক্ষতি করার চেষ্টা করে, তাকে আটকাবার চেষ্টা করে। তার ফল কি হয় সে তো আমরা জানি। দেখো, প্রকৃতি হলো এমন এক শক্তি যা সব তন্ত্রশক্তি, মন্ত্রশক্তি সব কিছুরই আসল উৎস। সমস্ত কিছুই কিন্তু প্রকৃতি থেকে নেওয়া। তাই সেই প্রকৃতির কোনো ক্ষমতাকে বাইরে থেকে শক্তি দ্বারা আটকাতে গেলে সেই শক্তি কিন্তু কখনো আটকে থাকবে না। সে শক্তি অন্যত্র কোথাও না কোথাও দিয়ে বেরিয়ে আসবেই। মনে করো, এক বালতি জলের মধ্যে তুমি আরো জল প্রবেশ করাচ্ছ।
অথচ জলের ঢাকনা আটকানোতে সেই জল বাইরে বেরোতে পারবে না, ভেতরেও ঢুকতে পারবে না। এরপর হয় সেই জল ভেতরে ঢুকবে না, আর না হলে ওই ঢাকনা ভেঙে সেই জল বাইরে বেরিয়ে আসবে। ওভাবে আমরা বুঝবো না ঠাকুরমশাই। আরে একটা গল্প বলুন না, এমন কোনো গল্প বলুন যার মাধ্যমে আপনি যে কথা বলতে চাইছেন তার সব কিছুই আমরা বুঝতে পারবো। তোমরা না একটুতেই বড় অধৈর্য হয়ে পড়ো। এমন ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এখানে এসেছো, একটু বসে নাও, তারপর তোমাদের বলছি। দেখো, প্রকৃতির বিরুদ্ধে লড়াই করার এমন অনেক ঘটনাই আমার জানা আছে, তবে আজ কিন্তু অন্য একটা কথা বলবো বলে ভেবেছিলাম। আসলে সকালে ব্যাপারটা মনে পড়েছিল, অনেকদিন আগের একটা ঘটনা। ব্যাপারটা বড় অদ্ভুত ছিল। একদম শেষ পর্যন্ত ঘটনাটা আমি নিজেই বুঝে উঠতে পারিনি যে আসলে কি হয়েছিল, বুঝলে? হ্যাঁ, যাই হোক, তোমরা কি যেন বলছিলে? আজ আমাদের কি বলবে তারা না, সেটা সে আগেই ভেবে রেখেছিল। এই কথাটা শুনে কিন্তু আমাদের বেশ লাগলো, তাই আমরা আর অন্য কিছু জোর করলাম না। আজ আসতে সত্যিই বড্ড কষ্ট হয়েছে। আজ সকালে যখন কিশোরী সেন আমার বাড়িতে এসে উপস্থিত হলো, তখন তাকে দেখেই বললাম, আজ না এলি পারতে কিশোরী, কাল রাত থেকে যা বৃষ্টি নেমেছে এখনো হয়ে চলেছে। হে, এমন সময় যে এত বৃষ্টি হতে পারে সেই কথাটা জানা ছিল না। কিন্তু শুধু বৃষ্টি নয় ভায়া, বলো রাস্তায় জল জমতে শুরু করেছে। আজ কোনোভাবেই ট্রাম চলবে বলে তো মনে হয় না। সমস্যা হবে বুঝলে, আমাদের পায়ে হেঁটে যাওয়াটাও বিপদের। আচ্ছা, একটা কাজ করে দেখি, ঝট করে বেরিয়ে পড়ো তো, ছাতা সঙ্গে নিয়ে নাও। আমি বর্ষাতি নিয়েই এসেছি, দুটোই কাজে লেগে যাবে। কিশোরীর কথা অমান্য করার মতো উপায় নেই। বাইরে বৃষ্টির বিরাম নেই, তবে কখনো তা প্রবলভাবে, আবার কখনো আস্তে আস্তে। ছাতা এবং বর্ষাতি দুটোই আমাদের সঙ্গে নিতে হলো। বর্ষাতি গায়ে দিয়ে ছাতাটা মাথায় দিয়ে যখন বেরোলাম, তখন দেখি বৃষ্টি টিপটিপ করে পড়ছে। কিশোরীর কথা মিথ্যা নয়, রাস্তায় জল জমতে শুরু করেছে। এমন জলে ট্রাম মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, কিন্তু এখান থেকে মটলেন পর্যন্ত হেঁটে যেতে হবে। কথাটা মনে হতেই কেমন যেন গায়ে জ্বর এলো। আর তখনই দেখলাম একটা ট্রাম আসছে। আসলে বৃষ্টি কমেছে বলে জলটাও একটু কমতে শুরু করেছে, আর তাই ট্রাম চলছে। তবে ট্রামে উঠতেই বুঝতে পারলাম আর বেশিক্ষণ চলবে না। যদি রোদ না ওঠে তাহলে ওই বেলা ট্রাম বন্ধ হয়ে যাবে। মনে মনে শিউরে উঠলাম, কিন্তু কিশোরীর সেদিকে খেয়াল নেই। সে এক মনে কি যেন একটা গভীরভাবে ভাবছে। আমি বললাম, আরে কি হলো, কি ভাবছো? তোমায় সেই বলেছিলাম না, আমাদের মেস বাড়িতে রমাকান্ত চৌধুরী নামে একজন মাঝে মাঝে আসেন। আরে আমাদেরই মেসের একজনের কাছে উনি আসেন মাঝে মধ্যে, আর আমাদের ভূতের গল্প বলেন। তো তার কাছে কাল রাতের দিকে একটা গল্প শুনেছিলাম, সেটাই ভাবছি। কেমন গল্প? তেমন কিছু নয়, মানে ঠাকুরমশাইয়ের মতন তো একদমই না। এমনভাবে গল্প বলার ক্ষমতা কি কারোর আছে নাকি? তবে ভদ্রলোক যেটা বললেন সেটা নিয়েই ভাবছি। তিনি বললেন তার বাড়িতে, মানে তাদেরই গ্রামে একবার এমন একটা ঘটনা ঘটেছিল, মানে একটা সামান্য মাটির তৈরি পুতুলকে কেন্দ্র করে। সে পুতুলের মধ্যে নাকি কোনো এক অশরীরী আত্মা বাসা বেঁধেছিল, আর সেই পুতুলের মাধ্যমে সেই গ্রামে নাকি পরপর বেশ কয়েকজনকে হত্যাও করেছিল সে। ঠাকুরমশাই আমাদের তেমন ঘটনা আগে বলেছেন, কিন্তু তার ঘটনাটা একটু অন্যরকম ছিল। মানে সেটাই ভাবছি যে সে সত্যি কথা বলল না মিথ্যে কথা বলল। অথচ বলল আমরা চাইলে নাকি তাদের গ্রামে গিয়ে জিজ্ঞাসাবাদ করে আসতে পারি। আমাদের যে এত কথা বলে তা তার জীবনের সত্যিকারের অভিজ্ঞতা। এমন তো অনেকেরই অনেক অভিজ্ঞতা থাকতে পারে। সব কিছুই যে তান্ত্রিক কিংবা সাধকদের সামনে ঘটতে হবে এমন তো কোনো কথা নেই। সাধারণ মানুষ এমন অনেক কথাই জানতে পারে। তা তোমার রমাকান্ত চৌধুরী যদি তাদের গ্রামের কথা বলেই থাকে, তাহলে আপত্তি কোথায়? আপত্তি কোথাও নেই, কিন্তু তার কথায় কয়েকটা খটকা ছিল। যাই হোক, বাদ দাও, চলো ঠাকুরমশাইয়ের কাছে তো যাবই, তাকে না হয় সেই কথাটা শোনাবো, তারপরে তার কাছ থেকে জেনে নেব সবটা। রমাকান্ত চৌধুরী লোকটাকে আরেকটা ব্যাপারেও বড় অদ্ভুত লাগে। লোকটা সহজে হাসে না,
সব সময় মুখটা কেমন যেন গম্ভীর হয়ে থাকে, উদার চোখের দৃষ্টি। গল্প বলার সময়ও সেই রকমই থাকে চোখটা। জানো, মাঝে মাঝে গল্প বলার সময় তার মুখটা হয়ে যায় আরও অদ্ভুত। তুমি একদিন চলো, তোমায় দেখাবো। হ্যাঁ বেশ, সে না হয় যাবো, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু এখন যে ওই মটলিনে চলে এসেছি, তোমার কাছে খুচরো পয়সা আছে? সিগারেট কিনতে হবে তো। এই তাড়াহুড়োর মধ্যে আমি তো কিছুই নিয়ে আসিনি। এরপর কিশোরী সিগারেট, তেলে ভাজা আর খানিকটা রাবড়ি সব কিছু নিজেই কিনল। বর্ষাতি গায়ে ছিল, ছাতার প্রয়োজন হলো না। বৃষ্টিটা একটু ধরে এসেছে। আমরা তড়িঘড়ি তারানাথের বাড়িতে এসে উপস্থিত হতেই দেখতে পেলাম তক্তপোষের ওপর চুপ করে বসে আছে তারানাথ। উদাস দৃষ্টি নিয়ে বাইরে দেখছে। আমাদের দেখতে পেয়ে হেসে উঠল। যা বৃষ্টি শুরু হয়েছে, এত সহজে কমবে বলে তো মনে হয় না। তোমরা কি বলো? না থামাই তো ভালো। আজ তো অফিসের ছুটি, কালও ছুটি আছে। এই দুটো দিন টানা বৃষ্টি হয়ে যাক, তাতে আর আমার আপত্তি কিসের? তোমার আপত্তি না থাকলেও আমার কিন্তু আপত্তি আছে। ঠাকুরমশাই, আপনি কিন্তু বরং কিছু করে একটু বৃষ্টিটা বন্ধ করে দিন, অন্তত যাওয়ার সময় করে দিন। না হলে কলকাতার রাস্তার যে অবস্থা দেখেছি, আমাদের তো বাড়িতেও ফিরতে হবে নাকি। তারানাথ মুচকি মুচকি হাসতে লাগলো। আর তারপরেই তো কথায় কথায় প্রকৃতির ক্ষমতা এই সমস্ত কিছু বলতে বলতে তারানাথ একসময় হঠাৎ করেই গল্পটা বলতে লাগলো। অনেক বছর আগের কথা, মানে ওই মধুসুন্দরী দেবীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে যে একটা গোটা বছর প্রায় এখানে ওখানে ঘুরে কাটিয়েছিলাম, সেই সময়ের কথা। এইভাবেই ঘুরতে ঘুরতে একদিন মাধবপুর বলে একটা গ্রামের কাছে গিয়ে পৌঁছলাম। মাধবপুরে এমনি এমনি যায়নি অবশ্য। সেইখানে আমার এক পরিচিত ছিল, তার নাম মুকুন্দ। তো মুকুন্দর বাড়িতেই আমি গিয়ে পৌঁছালাম। মুকুন্দ কিন্তু মাধবপুরে আমায় এখানে ওখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো। মাধবপুর গ্রামটা ছোট। গ্রামের এক প্রান্তে এক জমিদার বাড়ি রয়েছে। নামে জমিদার হলেও তার জমিদারি আগেই বিলুপ্ত হয়েছে। সেইখানে 2-3 জন লোক এখনো থাকে বলে শুনেছি। তবে তাদের সঙ্গে গ্রামের লোকেদের খুব একটা দেখা সাক্ষাৎ বা মেলামেশা কিছুই হয় না। জমিদার বাড়ির কোনো এক আত্মীয় পাশের গ্রামে থাকে, ওখানে মাঝে মাঝে আসে। মানে এক কথায় বলা যায়, জমিদার বাড়িতে কারা থাকে এবং কি করে এইসব সম্পর্কে গ্রামের লোকেরা খুব একটা জানে না। আশ্চর্য করার মতন এই তথ্য শুনে মুকুন্দকে বললাম, তোমাদের জমিদার বাড়িতে যদি বাইরের কেউ থেকেও থাকে, সেই ব্যাপারে তোমরা কোনো কিছুই জানো না? সেখানে লোক তো থাকে, তাহলে তাদের বাইরে তো বেরোতে হয়, খাবার জোগাড় করতে হয়, কিংবা অন্য কারণে। তা বেরোতে হবে বই কি তারানাথ, কিন্তু জমিদার মশাই আর বাইরে বেরোন না। 2 জন কাজের লোক রয়েছে। একজন যতদূর শুনেছি রান্নাবান্না ঘরের কাজকর্ম করে, আর অন্যজন বাইরের কাজকর্ম করে। মানে ওই দোকান বাজার করা, বাকি সমস্ত কিছু দেখাশোনা করা, এই আর কি। 2 জনেই নাকি খুব বিশ্বস্ত এবং অনেক পুরনো। অনেক আগে থেকেই নাকি তারা ওই জমিদার বাড়িতে রয়েছে। কিন্তু কেন জানি মনে হচ্ছে ব্যাপারটা কিন্তু সাধারণ নয়। এর পেছনে কিছু একটা কারণ নিশ্চয়ই আছে। বছর 30 আগে পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। জমিদার বাড়িতে তখন জমিদার কৃষ্ণনারায়ণ এবং তার স্ত্রী নয়নবালা থাকতেন। তারা 2 জনেই ছিলেন ভালো মানুষ। জমিদারের চেয়ে জমিদার গিন্নি আরও ভালো। জমিদারের ছিল মাথা গরম, রকচটা। মাঝে মাঝে মাথা গরম করে তিনি অনেক ভুল করে ফেললেও তার স্ত্রী কিন্তু ছিলেন ভালো। তার আমলে জমিদারি ছিল। এই গ্রামের বেশ কিছু জমিজমা থেকে শুরু করে অনেক জায়গাই ছিল তার অধীনে। তার মৃত্যুর পরে সেই সমস্ত জায়গা জমি সম্পর্কে নতুন জমিদার কথা বলা তো দূরের কথা, সেসব নিয়ে আর কিছু শুনতেও যায়নি। ওই যে লোকটি আছে বললাম, বাইরে সব কিছু দেখাশোনা করে, সে ওই জমি জমা নানান খাতে একে ওকে বিলিয়ে বিক্রি বাটা করে একটা উপায় করেছে। পাশের গ্রামের ওই লোকটির সঙ্গেও এই জমি জমা নিয়েই ওদের সম্পর্ক। এসব কথা না বললেও চলবে, কিন্তু একটা কথা বল আমাকে, যে 30 বছর আগে হঠাৎ করে বর্তমান জমিদারের বাবা মা মারা গেল কিভাবে? জানি না, শুধু আমরা কেন, জমিদার মশাই নিজেও জানেন না। তিনি তখন একতলার ঘরে থাকতেন। এখন যে 2টো কাজের লোক রয়েছে তারাও একতলার ঘরেই থাকত। দোতলায় জমিদার বাবু এবং জমিদার গিন্নি, এবং তার সঙ্গে ছিল এক পাহারাদার। সে নিজেও কোনো কিছু জানত না।
পরদিন সকালে ঘরের ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায় ওদের দুজনকে। পাহারাদারকে সন্দেহ করাই যেত, কিন্তু ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সকলে মিলে দরজা ভাঙিয়ে ভেতরে ঢুকে দেখেছিলেন জমিদার মশাই এবং তার স্ত্রীকে কেউ যেন গলা টিপে হত্যা করেছে। আর যে হাতের ছাপ ওই গলায় ছিল তা কোনো মানুষের হতে পারে না। কোনো মানুষ যে হত্যা করেনি তা বুঝতে অসুবিধা ছিল না। তাছাড়া রাতের বেলায় পাহারাদার বাইরে একটা চিৎকার পর্যন্ত শুনতে পায়নি, অথচ সে ছিল বিশ্বস্ত। তারপর কি হলো? তারপরে ঠিক কি হয়েছিল জানি না, ওই সমস্ত ব্যাপার বাইরের লোকেরা খুব একটা জানেও না। জমিদার বাড়িতে তার আগে পর্যন্ত কিন্তু অনেক লোকজন ছিল, কিন্তু জমিদার এবং তার স্ত্রীর মৃত্যুর পর থেকে এক এক করে সবাই সেখান থেকে চলে যেতে শুরু করে। শুনেছিলাম তারপরে 2-1 জনের অদ্ভুত মৃত্যু ঘটেছিল এই বাড়িতে, তবে বর্তমান জমিদার, নামেই জমিদার হলেও সে কিন্তু এই বাড়ি থেকে কোথাও যায়নি। আর তার সঙ্গে আছে তার 2 কাজের লোক। আজ প্রায় দেখতে দেখতে 30 বছর কেটে গেছে। যখন এই ঘটনা ঘটে তখন আমার বয়সও অল্প, আমি নিজেও সে ব্যাপার ভালো করে জানি না। জমিদার মশাইয়ের বয়স এখন বড়জোর 50 হবে, তখন সে যাকে বলে যুবক। একটা কাজ করো না, বরং জমিদার মশাই সাধুতান্ত্রিক এদের খুব পছন্দ করেন। ওই বাড়িতে গ্রামের লোকেরা চট করে যায় না ভয়ে, গেলেও কিন্তু জমিদার মশাই তাদের সঙ্গে কথাবার্তা বলেন না। তার কাজের লোকেরা, মানে ওই যে 2 জন আছে আর কি, তারাও কিন্তু গ্রামের লোকেদের খুব একটা পছন্দ করে এমনটা নয়, তারাও কারোর সঙ্গে কথা বলে না, বিরক্ত হয়। তবে সাধু গেলে ওরা খুব পছন্দ করে। তুমি একবার ঘুরে আসো না, জমিদার সঙ্গে কথা বলে দেখো। মুকুন্দের কথাটা আমার মনে ধরল। জমিদার বাড়িতে যে কিছু একটা অদ্ভুত ব্যাপার রয়েছে সেটা তো বুঝতেই পারছি। 30 বছর আগে বন্ধ ঘরের মধ্যে 2 জনের মৃত্যু, তারপরে বাড়ি ফাঁকা হয়ে যাওয়া, এর মধ্যে অদ্ভুত ব্যাপার কিছু তো একটা রয়েইছে। তাই মুকুন্দের সঙ্গে কথা বলে সেদিন বিকেলের দিকে গিয়ে পৌঁছালাম জমিদার বাড়ির কাছে। জমিদার বাড়িটা দোতলা হলেও বেশ বড়, এখন অবশ্য ভেঙে পড়েছে এখানে ওখানে। গেটের কাছে একজন দাঁড়িয়েছিল। মুকুন্দ বলল, সদাশিব, সদাশিব। লোকটা এগিয়ে এলো, মুকুন্দর দিকে তাকিয়ে বলল, আরে মুকুন্দ, তুমি এখানে? কি ব্যাপার? আর তোমার সঙ্গে সাধু বাবাটি কে? মুকুন্দ অল্প কথায় বুঝিয়ে দিল আমি জমিদার মশাইয়ের সঙ্গে দেখা করতে চাই। কথাটা শুনে সদাশিব বলল, দেখো মুকুন্দ, তুমি তো জানো এতে আমার কোনো আপত্তি নেই। জমিদার মশাই দেখা সাক্ষাৎ করে সবার সঙ্গে, কিন্তু সকাল থেকে জমিদার মশাইয়ের শরীরটা ভালো নয়। আবার কাল রাতে কোনো কারণে তিনি ভয় পেয়েছেন। এই সময় তার সঙ্গে। ভয় পেয়েছেন কেন? আর জমিদার মশাই কি মাঝে মাঝেই এমন ভয় পেয়ে থাকেন? দেখুন, আপনি সাধু মানুষ, আপনাকে মিথ্যে বলবো না। বাবা মায়ের মৃত্যুর পর থেকে জমিদার মশাইয়ের এমনটা হয়। কাল রাতে আবার হয়েছে। উপরে কবিরাজ মশাই আছেন, তার সঙ্গে আমাদের মাধবদাও রয়েছে। আমি তাই বাইরে রয়েছি। কবিরাজ মশাই বেরোলে তাকে ফিরিয়ে দিয়ে আমায় একটা কাজে বেরোতে হবে। সদাশিব, একটা কাজ করো না, তুমি জিজ্ঞাসা করে এসো, না হলে আমরা চলে যাব। শুধু শুধু এখানে দাঁড়িয়ে থাকলে তো আর হবে না, পরে না হয় আবার নিয়ে আসবো। মুকুন্দর কথায় সদাশিব চলে গেল। একটু পরে সে কবিরাজকে সঙ্গে করে নিয়ে বাইরে এলো। মুকুন্দকে আর আমাকে ভেতরে ঢোকার কথা বলে গেল। আর তখনই দেখতে পেলাম মাধবকে। মাথার চুল সাদা হয়ে গেছে, বয়স হয়েছে বেশ, আর সাদা রঙের একটা ফতুয়া পরা। সেই এগিয়ে এসে আমাদের উপরে নিয়ে গেল। কি আর বলবো, জমিদার মশাইকে এত বলি এখান থেকে অন্য কোথাও যেতে, আমার কথা তো কিছুতেই শুনবে না। শরীর খারাপ হবে, মাঝে মাঝে এমন ভয় পাবে, কি আর করি। কবিরাজ মশাই কি বললেন? কবিরাজ মশাইয়ের তো ওই এক কথা, বাবা মায়ের মৃত্যু হয়েছে এই বাড়িতে, ওই ঘরের মধ্যে, তাই সব কারণে জমিদার মশাই ভুল দেখে ভয় পাচ্ছেন। কিন্তু আমার মনে হয় না যে জমিদার মশাই কিছু ভুল দেখেন। মাধবের কথায় মনে হলো কিছু একটা ব্যাপার যে আছে বলে ভেবেছিলাম সেটা সত্যি। তার মানে মাধব, জমিদার মশাই এবং সদাশিব, এই 3 জন এই বাড়িতে থাকে। সিঁড়ি বেয়ে উঠে ওপরের একটা নির্দিষ্ট ঘরের ভেতরে এসে ঢুকতেই একটা গন্ধ পেলাম, আর সঙ্গে সঙ্গে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম ঘরের বাইরে। কিন্তু গন্ধটা বাইরে নেই, গন্ধটা রয়েছে ঘরের ভেতরে, মৃত্যুর গন্ধ।
কারণ মাথার কাছে মৃত্যু এসে উপস্থিত হলে এমন গন্ধ পাওয়া যায়। সেটা পেয়েই কিন্তু আমি চমকে উঠলাম। আর সঙ্গে সঙ্গে সেই বিকেলের আলো আঁধারিতে জমিদার মশাইয়ের ঘরের ভেতরে একটা অদ্ভুত ছায়াকে দেখতে পেলাম কয়েক মুহূর্তের জন্য। সেও যেন আমায় দেখতে পেয়েছে, তারপরেই বাতাসে মিলিয়ে গেল। ব্যাপারটা ওরা কেউ বুঝতে পারল না। ততক্ষণে মাধব এগিয়ে গেছে জমিদার মশাইয়ের দিকে। তাকে একটু ডাকতেই তিনি হেলান দিয়ে উঠে বসলেন। ফর্সা চেহারা, তবে চোখের তলায় ভীষণ কালি। গোটা চেহারায় একটা অসহায়তার ছাপ পড়েছে। খালি গা, পরনে ধুতি। ঘরের ভেতরে গুমোট অন্ধকারের মাঝে চুপ করে হেলান দিয়ে বসে আছেন। চোখের দৃষ্টি উদাসীন হলেও একটা অবসন্নতা যেন তাকে ঘিরে ধরেছে। বুঝতে পারছিলাম এই মানুষটা তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পর্যন্ত পারবে না। আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম তার দিকে। এইবার বোধহয় সে আমায় দেখতে পেল। মুখে সামান্য হাসি ফুটিয়ে বলল, সাধু বাবা, আপনাকে তো ঠিক এই দিকে এর আগে আমি দেখিনি। মাধব আর মুকুন্দ আমার কথা বলতেই আমি বললাম, কাল রাতে যাকে দেখতে পেয়েছিলেন তার মুখ দেখতে পাননি নিশ্চয়ই। তবে কি দেখতে পেয়েছিলেন বলুন তো? আপনাকে কি সে স্পর্শ করেছিল? আমার কথায় অবাক হয়ে জমিদার মশাই কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, স্পর্শ করতে পারেনি, কোনোবারই পারে না। আজ পর্যন্ত অনেকবার চেষ্টা করেছে, কিন্তু ওকে যেমন দেখলেই আমার শরীর খারাপ হতে শুরু করে। কিন্তু কি করব বলুন তো সাধু বাবা? বাবা মায়ের ভিটে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে ভালো লাগে না। পাশের গ্রামে আমার এক আত্মীয়ের বাড়ি রয়েছে, সেখানে গেলেই যেতে পারি, কিন্তু এখান থেকে বেরোলে যেন কেমন মনে হয় বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু জমিদার মশাই, তারা তো আছে আপনার মনে। এখান থেকে ওখানে যাওয়ার মধ্যে তো আপনার মনের মধ্যে কোনো পরিবর্তন হবে না। তাহলে নিশ্চয়ই কারণটা অন্য কিছু। আপনি এত কিছু বুঝতে পারছেন কি করে? আমি তো আপনাকে কোনো কিছুই বলিনি। তার আগেই এমনভাবে অনেক কিছুই বোঝা যায়। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করার জন্যই এসেছি। কিন্তু এতগুলো বছর ধরে যা আপনার সঙ্গে হয়ে চলেছে তা তো আর একটু সময়ের মধ্যে দূর করা যেতে পারে না। তার জন্য একটু সময় লাগবে, আর তার জন্য আপনাকে আমায় সমস্ত কিছু খুলে বলতে হবে। খুলে বলার মতো তো আমার কাছে কিছু নেই, সব কিছুই তো আমি জানিয়ে দিয়েছি। তাছাড়া যখন বাবা মায়ের মৃত্যু হয় তখন আমি সেখানে ছিলাম না। আমি এসব ব্যাপারে কোনো কিছুই জানতাম না। উনি ঠিক কথাই বলেছেন সাধু বাবা। নিজের ঘরে তখন জমিদার মশাই একাই ছিলেন। উপরের ঘরে কি হয়েছে গোটা রাত পর্যন্ত কেউ জানতো না। জমিদার মশাই, আপনার মনে আছে ওই প্রথমবার কিছু একটা দেখে ভয় পেয়েছিলেন? তারপরেই তো এই বাড়িতে উপদ্রব শুরু হয়, সবাই এক এক করে চলে যায়। আমিও কানাঘুষো শুনেছিলাম, সেইটাই বলুন না। আমার সঙ্গে কথা বলতে বলতেই হোক, কিংবা আশেপাশে অনেকগুলো মানুষকে দেখতে পাওয়ার জন্যই হোক, জমিদার মশাই খুব স্বস্তি বোধ করছিলেন। তিনি হেলান দিয়ে ভালোভাবে উঠে বসলেন। তার শরীরের রোগ যেন এই অল্প কয়েক মুহূর্তের মধ্যেই খানিকটা কমে এসেছে। বুঝতে পারছিলাম আসলে সমস্যাটা মানসিক, কিন্তু ঠিক কি যে হতে পারে আমি তা বুঝলাম না। তিনি বলতে লাগলেন, প্রথম দিন মনে হয়েছিল আমি যা দেখেছি তা আমার মনের ভুল। প্রথম থেকেই যা যা ঘটেছে সব কথাই বলছি সাধু বাবা, তাহলে আপনার হয়তো বুঝতে সুবিধা হবে। এখন নয়, আমি সেই সব কথা আপনার কাছ থেকে একা একা শুনব। আপনার যদি আপত্তি না থাকে তাহলে 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 আমি আজকে রাতটা এই বাড়িতে থাকতে চাই। রাতের বেলা আপনার কাছ থেকে সেই সমস্ত কথা শুনতে চাই। কেন জানি না আমার মনে হচ্ছে যে আজ রাতের বেলাও কিছু একটা হতে চলেছে।
আমার কথায় জমিদার অবাক হয়ে আমার দিকে তাকালেন। ততক্ষণে সদাশিব কবিরাজকে নিয়ে ফিরে এসেছে। কবিরাজের কথা হয়ে যাওয়ায় সদাশিবকে জমিদার মশাই বলে দিলেন আমার থাকার কথা। মাধব আর সদাশিব দুজনেই বেরিয়ে গেল। নিচে আমি আর মুকুন্দ বসে আছি। জমিদার মশাই, তারানাথ শুধু একজন তান্ত্রিক বা সাধক নয়, সে আমার পরিচিত বন্ধু। আপনার বিপদের কথা শুনে সে আপনাকে সাহায্য করতে চায়। আপনি তাকে সমস্ত কথা খুলে বলুন। আমার মনে হয় তারানাথ আপনাকে বিপদ থেকে মুক্ত হতে সাহায্য করতে পারবে। যদি পারেন তাহলে তো ভালোই, না হলে এমন অদ্ভুত ব্যাপারের মধ্যে আমার আর ভালো লাগে না। বারবার মনে হয় ও আসবে আর যে কোনো সময় বাবা মায়ের মতো আমাকেও হত্যা করে ফেলবে। কেন যে হত্যা করতে পারে না সেটাও আমি বুঝি না। এই অভিশাপ নিয়ে বেঁচে থাকতেও তো আর ভালো লাগে না। সবাই বলে এখান থেকে চলে যেতে, কিন্তু এখান থেকে চলে গিয়েও যে আমি বাঁচতে পারবো তার কি কোনো নিশ্চয়তা আছে? এই বাড়ি ছেড়ে আমি কোথাও যেতে পারবো না মুকুন্দ। সাধু বাবা, তাহলে আপনি অপেক্ষা করুন, রাতে আপনার সঙ্গে এ বিষয়ে কথা বলছি। বুঝতে পারলাম তার ক্লান্ত লাগছে। সে হেলানে থাকা অবস্থায় শুয়ে পড়ল। চেহারা স্বাস্থ্য তার খারাপ নয়, কিন্তু মানসিক সমস্যা কিংবা প্রচণ্ড ক্লান্তিতে এমন লাগছে। সে একটু পরে শুয়েই পড়ল। আমি আর মুকুন্দ সেখান থেকে বেরিয়ে এলাম। মাধব, সদাশিব আর মুকুন্দের সাথে আমি এই বাড়ি থেকে বেরিয়ে গেট পর্যন্ত এলাম। মুকুন্দ বলল, সকালে আমি আবার আসব। জমিদার মশাইয়ের সাথে কি কথা হয় তা শুনবো। সাধু বাবা যদি সমস্যার সমাধান করতে পারে তাহলে তো ভালোই হয়। জমিদার মশাই বাবা মাকে হারালেন, তারপর নিজের বাকি সকল আপনজনকে এমনভাবে হারালেন। কতবার বলেছিলাম, মানে সবাই বলেছিল বিয়ের কথা, কিন্তু সেটাও করেনি। যেখানে নিজের জীবনের কোনো ঠিক নেই সেখানে আবার বিয়ে করে অন্য একজনকে বিপদে কেউ ফেলতে চাই নাকি? জমিদার মশাইকে তো আর আমি আজ থেকে দেখছি না, সে দেখছি অনেক দিন থেকে। মাধবের মুখের দিকে তাকিয়ে দেখলাম কিছুক্ষণ পরেই মাধবের মুখে এক আশ্চর্য পরিবর্তন দেখা গেল। ওকে আমিও দেখেছি সাধু বাবা, দোতলার বারান্দা ধরে হেঁটে যেতে। কালো লম্বা একটা ছায়া, একে মেয়ে মানুষ, তার মাথার চুল মেঝে পর্যন্ত এসে পড়ছে। দুটো চোখ নীল, মুখের ভেতর থেকে যেন লাল আগুনের মতো কিছু একটা বেরিয়ে আসছে। কালো রঙের গোটা শরীর, ভালোভাবে বোঝাও সম্ভব নয়। কি বিভৎস দেখতে, তা আলাদা করে বলে বোঝাতে পারবো না। তা দেখেই জমিদার মশাই এমন চিৎকার করে। মাধবের কথা শুনে বুঝতে পারলাম এই বাড়ির সমস্যাটা সম্পর্কে অনেকেই জানে, কিন্তু সমাধান সম্পর্কে কেউ জানে না। তাই মাধবের কথা ভালো করে মন দিয়ে শুনতে লাগলাম অনেকক্ষণ ধরে। মাধব অনেক কিছুই বলল। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম দোতলার উদ্দেশ্যে। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে আমি গিয়ে পৌঁছালাম জমিদার মশাইয়ের ঘরে। রান্নাবান্নার ব্যবস্থা মাধব নিজেই করেছিল। সদাশিব বাইরে নানা কাজকর্ম করে থাকে। সেটা একটু আগে পর্যন্ত মাধব এবং সদাশিবের সঙ্গে কথাবার্তায় ভালোই বুঝতে পেরেছিলাম। জমিদার মশাই তখন চুপ করে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখছিলেন। বোধহয় কোথা থেকে বলতে শুরু করবেন সেটাই ঠিক করে নিচ্ছিলেন। আমি মাধবের কাছে এর আগে অনেক কথা শুনেছি। মাধব যা বলতে চায় তা মোটামুটি এরকম: বাড়িতে এমন কিছু একটা আছে যা মোটেই সাধারণ কিছু নয়। তবে মাধব, সদাশিব সকলেই তাকে দেখতে পেয়েছে। কিন্তু জমিদার মশাইয়ের সঙ্গে তাদের সম্পর্ক এত ভালো যে তাকে তারা ছেড়ে চলে যেতে পারে না। কিন্তু জমিদার মশাই এই বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। আর তার শরীরে একটা তাবিজ রয়েছে, আর সেই তাবিজ শুধু তার শরীরে নয়, বাকিদের শরীরেও আছে। তার জন্য সরাসরি কোনো খারাপ কিছু ওদের ক্ষতি করতে না পারলেও এমনভাবে তো আর বেশি দিন ভয়ে ভয়ে থাকা যায় না। মাধব তো এক সময় বলেই ফেলেছিল, সেই ছোট থেকে জমিদার মশাই দেখাশোনা করছি, তাকে ছেলের মতোই মনে হয়, বুঝলেন? তা না হলে
কবে সব ছেড়ে চলে যেতাম। সাধু বাবা, আমি যে সমস্ত কথা আপনাকে বলবো তা হয়তো আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আসলে সত্যি বলছি। এমন কিছু ব্যাপার আছে, যেদিন আমার বাবা মা একসঙ্গে মারা যায় সেদিন বিকেলের দিকে তাদের কাছে একটা কাঠের বাক্স এসেছিল, আর সেই বাক্সের ভেতরে ছিল একটা সোনার রত্নহার। সোনা দিয়ে তৈরি সেই হারের মাঝে ছিল অনেক রত্নখচিত পাথর। সেটা ওদের ঘরে টেবিলের উপরে একটা বাক্সের মধ্যে পাওয়া গিয়েছিল। তবে তারপরে সেটা কোথায় যায় সে কথা কেউ বলতে পারে না। একটা তান্ত্রিক ডেকে এনে এই সমস্ত কিছু দেখানো হয়েছিল। তিনি বলেছিলেন বাইরে থেকে কেউ কিছু একটা করেছে, আর যে এমন কাজ করেছে সে এত সহজে কিন্তু ছাড়বে না আমাকে, আর তাই আমাকে না মারা পর্যন্ত সে শান্ত হবে না। আমার মাধবের আর সদাশিবের গায়ে এখনো আছে সেই তাবিজ। যে রাতে আপনার বাবা মা মারা যায় সেই রাতে আসলে কি হয়েছিল? সেই রাতের কথা আমি কখনোই মনে করতে চাই না, তবু মনে করতে হয়। আমায় পরদিন সকালেই আমাদের পাশের গ্রামে কি একটা কাজে যাওয়ার কথা ছিল। বাবা এসব কিছু দেখাশোনা করত, তবুও মাঝে মাঝে আমি যেতাম। সেদিন বাড়িতে অনেকেই ছিল, কিন্তু বাবা মায়ের বিপদের কথা কেউ বুঝতে পারেনি। আমিও রাতের বেলা নিজের মতো খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে ঘুমোতে চলে যাই। পরদিন সকালে যখন ঘুম ভাঙে তখন দেখি বাড়ির সকলে চেঁচামেচি করছে। আমি উঠে বসতেই মাধব কাকা আমার কাছে এসে পড়ে। তার চোখ মুখ বিস্ফারিত, নিঃশ্বাস দ্রুত পড়ছে, কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না। কি হয়েছে বলো, কি হয়েছে মাধব কাকা? তোমার মুখটা এমন লাগছে কেন? জমিদার মশাই, তোমার বাবা মাকে কাল রাতে কারা যেন বন্ধ ঘরের মধ্যে খুন করে রেখে গেছে। তোমার বাবার খাটটা ভাঙা, আর মায়ের গলাটা কে যেন চেপে ধরে। কথাটা যেন এখনো সেই দিনের মতন কানে ভাসে। ঝট করে দৌড়ে উপরে উঠে যাই। দেখি দরজার কাছে সবাই দাঁড়িয়ে। ঘরের ভেতরে ততক্ষণে কবিরাজ এসেছে, সে দেখাশোনা করছে। এগোতে এগোতেই দেখতে পাই বাবা মা ফ্যাকাশে চোখে তাকিয়ে রয়েছে, যেন তারা কিছু বলতে চাইছে, আমাকে সাহায্য চাইছে। কাঁদতে কাঁদতে মাটির উপরে আমি বসে পড়লাম। আমি যখন একতলার ঘরে নিজের বিছানায় শুয়ে রয়েছি নিশ্চিন্তে, তখন দোতলায় আমার বাবা মাকে কেউ এমনভাবে খুন করে গেছে, কেউ কিচ্ছু বুঝতে পারল না। বন্ধ ঘরের ভেতরে কে ঢুকবে বুঝতে না পারলে কাকে আর সন্দেহ করব? তাছাড়া কেউ যদি বাইরে থেকে মারত তাহলে অস্ত্র ব্যবহার করত। একা হাতে দুজনকে ঘরের মধ্যে কেউ কিভাবে মারবে? আর কেউ কোনো চিৎকার পর্যন্ত শুনতে পেল না। পাহারাদার যে লোকটা ছিল সে বিশ্বস্ত, সেও ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। সে রাতের বেলা কোনো শব্দ নাকি শুনতে পায়নি। তারপর আর কি, গ্রামের লোকেরা বাবা মাকে ভালোবাসতো। মা যতটা ভালোবাসতো বাবাকে ততটা নয়, তবুও তারা এগিয়ে এলো। সবাই মিলে গ্রামের শ্মশানে মৃতদেহ দাহ করা হলো। এরপরে কয়েকদিন সব ঠিকঠাক ছিল, তারপর একদিন হঠাৎ করে সেই ব্যাপারটা শুরু হলো। কথা বলতে বলতে জমিদার মশাই অন্ধকারে জানলার দিকে তাকালেন। চাঁদের আলো জানলার পাল্লার ফাঁক দিয়ে ঘরে এসে পড়েছে। গোটা ঘরে ছড়িয়ে রয়েছে একটা অদ্ভুত গন্ধ। ঠান্ডা সনসনে একটা হাওয়া মাঝে মাঝে ভেসে এসে গায়ে ধাক্কা দিচ্ছে। মাধবের রান্নার হাতটা খুব একটা খারাপ নয়। মাধব দোতলা পর্যন্ত আমায় হ্যারিকেন নিয়ে এগিয়ে দিয়েছিল। দোতলার এক পাশে একটা ঘরে আমার থাকার ব্যবস্থা করা হয়েছে। আমি নিজেই দোতলায় থাকার কথা বলেছি।
রাতে মাধব আর সদাশিব একতলায় থাকে। দোতলায় থাকার সাহস করতে পারেনি, কিন্তু আমি দোতলাতেই থাকব। জমিদার মশাই জানলার দিকে তাকিয়ে বললেন, সেদিন ছিল অমাবস্যা, এখনো মনে আছে। কারণ বাইরে ছিল ঘুটঘুটে অন্ধকার। দোতলায় বাবা মায়ের ঘরে আমি চুপ করে বসে রয়েছি। কয়েকদিন আগেও এই ঘরে এলে বাবা মাকে দেখতে পেতাম। একতলায় আমার সঙ্গে মাধব কাকা থাকতো। বলতে গেলে ছোট থেকেই সে আমার দেখাশোনা করে। বাকিরা সবাই ছিল, রমাকান্ত কাকা, ভবানী, বিশু, মালিনী, সবাই। উপরে আর নিচের তলায় মিলিয়ে সবাই থাকতো। রাতে খাওয়া দাওয়া সেরে এই ঘরে এসে ঢুকতে এই মনটা কেমন যেন ভারী হয়ে গেল। কখন যে বিছানার উপর বসে থাকতে থাকতে শুয়ে পড়েছি মনে নেই। হঠাৎ জানালার দিকে চোখটা চলে যেতেই আতঙ্কে কেমন যেন শিউরে উঠলাম। জানালার বাইরে সবকিছু যেন কালো, ঘুটঘুটে অন্ধকার। যতই অমাবস্যা হোক না কেন, এতটা বেশি অন্ধকার তো হওয়ার কথা নয়। তাছাড়া ঘরের ভেতর হ্যারিকেন জ্বলছিল, হাওয়ার কারণে সেটাও কখন যেন বন্ধ হয়ে গেছে। দেখেছেনি, আমাদের এই জমিদার বাড়িটা বেশ পুরনো। আলো জ্বললেও ঘরের মধ্যে কেমন একটা আঁধার ভাব তৈরি হয়। আর তার মধ্যে অন্ধকারে যেন মনে হলো চারপাশে কালো কালো কতগুলো ছায়া একসঙ্গে অপেক্ষা করছে আমার বিছানা থেকে ওঠার জন্য। আমি উঠলেই ঝাঁপিয়ে পড়বে আমার উপর। ভয় আমি খুব একটা পাই না সাধু বাবা, কিন্তু সেদিন কেন জানি আমার আশ্চর্য লাগলো। যেন মনে হয় মিথ্যে ভাবছি না, সত্যি সত্যি চারপাশে কিছু একটা হচ্ছে। কতক্ষণ ওভাবে চুপ করে বসে রইলাম আমার মনে নেই। হঠাৎ মনে হলো ঘরের মধ্যে যেন একটা অদ্ভুত আঁশটে গন্ধ, আর তার সঙ্গেই ঘরের মেঝেতে ঘষতে ঘষতে কে যেন হেঁটে বেড়াচ্ছে। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে তাকালাম, আর ঠিক তখনই তার নীল চোখ আমার চোখের সঙ্গে যেন এক মুহূর্তের জন্য চোখাচোখি হয়ে অন্ধকারে মিলিয়ে গেল। তবে সেই এক মুহূর্তের মধ্যে আমি আর একটা ব্যাপার লক্ষ্য করেছি। নীল চোখ দুটো যদি চোখই হয়, তার একটু নিচে লালচে মুখের মতো কিছু একটা রয়েছে। অর্থাৎ যার দুটো চোখ নীল রঙের, তার মুখের ভিতরটা লাল আগুনের মতো গনগনে। সঙ্গে সঙ্গে আবার জানলার দিকে তাকাতেই মনে হলো অন্ধকারটা আবার সেইখানে জমতে শুরু করেছে। কিন্তু অন্ধকারটা নড়ছে কি করে? জানালার বাইরে অন্ধকারটা যেন জীবন্ত হয়ে গেছে। মনের ভেতর সমস্ত শক্তিকে একত্র করে কি একটা ভেবে ছুটে চলে গেলাম জানালার কাছে। আর সঙ্গে সঙ্গে যা দেখলাম আমার গোটা জীবনে আমি ভুলতে পারবো না। কুচকুচে কালো অন্ধকারের মাঝে লম্বা ছায়া মূর্তির মতো কারা যেন দাঁড়িয়ে আছে। তাদের উচ্চতা প্রায় দোতলার এই জানালার সমান সমান হবে, বেশি নয়। 3-4টে মূর্তি, ছায়া মূর্তি। তারা বাড়ির পেছনের দিকের এই জায়গাটাতেই ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে হাঁটছে। আর তাদের চোখের মণিও নীল, মুখের ভেতর গনগনে আগুনে লাল রং। এই সময় ঠিক ঘাড়ের কাছে একটা ঠান্ডা বাতাস, আর তার সঙ্গে সঙ্গে কে যেন আস্তে আস্তে বলল, আজ সময় হয়েছে আজকে। মেয়ের গলা, কিন্তু এত বীভৎস সেই মেয়ের গলা শুনে যে কারোর বুকের ভেতর রক্ত যেন এক মুহূর্তে জল হয়ে যাবে। আমার গোটা শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। পেছনের দিকে ঘুরে তাকাবো সেই ক্ষমতা নেই। ঘাড়ের উপর ধারালো নখের মতো কিছু একটা যেন আঁকি বুঁকি কাটতে লাগলো। ঘুমিয়েছিলাম খালি গায়ে, পিঠের উপর ধারালো নখ দিয়ে কে যেন আঁচড় কাটতে কাটতে খিলখিল করে হেসে উঠছে।
আর সেই ঠান্ডা স্পর্শে আমার শরীরটা থরথর করে কাঁপছে। মনে হলো আশপাশের লোকেরা যা বলছিল সে কথা মিথ্যে নয়। এই ঘরের ভেতর কিছু খারাপ আমার বাবা মাকে মেরেছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে প্রাণপণে বাবা মাকে মনে করতে লাগলাম। উঠে যে পালাতে যাব, কিন্তু পায়ে জোর পাচ্ছি না। দরজাটা কোন দিকে সেটাও ভুলে গেছি। এমন সময় আস্তে আস্তে একটার বদলে অনেকগুলো নখ আমার ঘাড় বেয়ে আস্তে আস্তে উঠতে লাগলো গলার দিকে। আর ঠিক সেই সময় মাথার ভেতরটা যেন দপ করে উঠল, যেন মনে হলো কেউ একজন প্রচণ্ড ধাক্কা দিয়ে জানালার কাছ থেকে সরিয়ে দিল দরজার দিকে। আমি দরজার উপর হুড়মুড় করে পড়তেই দরজাটা খুলে গেল। আর সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসে আমি চিৎকার করতে লাগলাম। বারান্দা দিয়ে ছুটে আসার সময় একবার পেছনের দিকে তাকিয়ে দেখতে পেয়েছিলাম ওই বারান্দার কাছের জায়গাটা দিয়ে সেই কালো কালো মূর্তিগুলোর বড় বড় মাথাগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। আর তারা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। তার মানে সেই রাতে আপনার ঘরে কেউ একজন এসেছিল যে আপনাকে মারার চেষ্টা করে, কিন্তু তাহলে আপনাকে ধাক্কাটা দিয়েছিল কে? হতে পারে আপনি নিজেই ছুটে গিয়ে দরজার কাছে পড়ে গেছিলেন। আপনি বুঝতে পারছেন না সাধু বাবা, সেই সময় আমার অবস্থা এমন হয়েছিল যে আমি ওখান থেকে এক চুলো নড়তে পারবো না। গোটা শরীর ভারী পাথরের মতো হয়ে গেছিল। আর একটু হলে হুড়মুড় করে আমি জানালার কাছে বসে পড়তাম, কিন্তু কেউ আমাকে প্রচণ্ড ধাক্কা দিয়েছিল। কেউ যেন জানালার এক পাশ দিয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলেছিল দরজার দিকে। আর আমার ধাক্কা খেয়ে পড়ার সঙ্গে সঙ্গে দরজাটা নড়ে উঠে পাল্লা খুলে গিয়েছিল। অথচ আমার স্পষ্ট মনে আছে সেই দরজা আমি ভেতর থেকে ছিটকিনি দিয়ে বন্ধ করেছিলাম। আপনার বাবা মা যখন মারা যায় তখন দোতলার বারান্দার কাছে পাহারাদার ছিল। আচ্ছা, তখন কি সারা বাড়িতে পাহারাদার থাকতো? আমি আরো কিছু বলতে যাব, এমন সময় হঠাৎ একটা ব্যাপার মনে হলো জানলার কাছে নিচের যে বন্ধ পাল্লা, সেই পাল্লার উপর বারবার খটখট করে কিছু একটা যেন শব্দ হচ্ছে। শব্দটা আমার সঙ্গে সঙ্গে জমিদার মশাই নিজেও শুনেছিলেন। এবার তিনি বললেন, আবার আজকেও, কাল রাতেই সে এসেছিল, আবার আজকে কেন এসেছে? কথাটা বলে জমিদার মশাই জানলার দিকে ঘুরতে যাবে, আমি তাকে বারণ করলাম। আস্তে আস্তে উঠে গিয়ে জানলার কাছে দাঁড়াতেই বাইরের দিকে দেখতে পেলাম এক অদ্ভুত দৃশ্য। একটু আগে জমিদার মশাই যে কথাগুলো বলছিল ঠিক সেই কথাটাই যেন পুনরাবৃত্তি হচ্ছে। বাইরে মাটিতে দুটো পা রেখে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে ৩-৪টে ছায়া মূর্তি। কালো কালো তাদের মাথায় লেগে চাঁদের আলোটাও যেন ঢেকে গিয়েছে। কালো অন্ধকারে জানলার কাছটা ঢেকে রয়েছে। আমি জানলার কাছে গিয়ে দাঁড়াতেই সেই ৩টে কালো ছায়ামূর্তি যেন সোজা আমার দিকে তাকালো। আর সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারলাম আসলে কোন সমস্যার মধ্যে পড়ে রয়েছে জমিদার মশাই। জানলার দিকে একভাবে ওরা তাকিয়ে থাকতে থাকতেই আমি জানলার পাল্লাটা বন্ধ করে দিলাম। জমিদার মশাই পেছনে ততক্ষণে ভয় পেতে শুরু করেছে। আমি তার কাছে এগিয়ে গিয়ে বললাম, ভয় পাবেন না জমিদার মশাই, ওরা আপনার কোনো ক্ষতি করতে চায় না, আর তাই পরপর 2 দিন ওরা আপনাকে কিচ্ছু করেনি। কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না, আজকে আপনি... জমিদার মশাই যেন কৌতূহলী হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। একটা বড় সড়ো খটকা আমার লাগছে, কিন্তু সেটা আমি বুঝতে পারছি না। সেদিনকে এক অদ্ভুত তিথি ছিল, তা আমি পরে বুঝতে পেরেছিলাম। এই তিথিতে অশুভ শক্তির ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়, আর সেই দিন ছিল সেই তিথি। কিন্তু তখন আর ভাবার মতো সময় নেই। ঝট করে তাকালাম জমিদার মশাইয়ের হাতের সেই তাবিজটার দিকে। ভালো করে সেই তাবিজের দিকে তাকিয়ে দেখতে দেখতে একটা আশ্চর্য ব্যাপার বুঝতে পারলাম।
জমিদার মশাই প্রথমে বলেছেন আজ থেকে প্রায় 30 বছর আগে ঘটনাটা ঘটেছিল। তারপরে সেই তাবিজ জমিদার মশাই নিজে নিয়েছেন। তাহলে 30 বছর আগের একটা তাবিজ তার হাতে এখনো আছে? ব্যাপারটা কেমন যেন বিশ্বাস হচ্ছিল না। তাবিজের উপর হাত রাখতেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেল। এই তাবিজটা মোটেই কোনো মন্ত্রপুত তাবিজ নয়, এ অন্য কিছু। কথাটা জমিদার মশাইকে বলতেই সে হাতটা নিজের মুখের দিকে তুলল। ঠিক তখনই তার পেছনে বিছানার উপাসটায় দাঁড়িয়ে থাকতে দেখলাম একটি মেয়েকে। তার মাথার লম্বা চুল মেঝে পর্যন্ত এসে পড়েছে, তার হাতে লম্বা লম্বা নখ, নীল 2 চোখে সে আমার দিকে তাকিয়ে দেখছে। মুখের ভেতরটা হাঁ করলেই লালচে লাভার আগুনের মতো দেখা যাচ্ছে। আমি কিছু বুঝে ওঠার আগেই সে নিজের একটা হাত চালিয়ে দিল জমিদার মশাইয়ের কাঁধ বরাবর। তার হাতের লম্বা নখগুলো জমিদার মশাইয়ের কাঁধের ভেতরে ঢুকে গেছে। তখন একটা বীভৎস চিৎকার করে জমিদার মশাই 2 হাতে নিজের কাঁধের থেকে সেই হাতটা ছাড়িয়ে ফেললেন। তারপরে ছুটে এলেন সামনের দিকে। মেয়েটা খলখল করে হেসে উঠল। জমিদার মশাই বুঝতে পেরে আমার দিকে এগিয়ে এসেছিলেন। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলাম আমি। জানলার কাছে সেই ছায়া মূর্তিগুলো দাঁড়িয়ে রয়েছে। জমিদার মশাই দরজার কাছে এগিয়ে এসে বলল, সাধু বাবা, আপনি কিছু একটা করুন। আমি তৈরি হয়েই ছিলাম। কেন জানি না মনে হয়েছিল আজ রাতে কিছু একটা হবে। জমিদার মশাই দোতলা থেকে আমার ঘরের দিকে এগোতে লাগলেন, আর আমি পেছনে এসে দাঁড়ালাম। সেই মেয়েটি মাটির উপর ঘষ্টাতে ঘষ্টাতে আমার সামনাসামনি এসে পড়েছে। অদ্ভুতভাবে হেসে সে বলল, আমার সামনে থেকে সরে যা, ওকে আজ নিয়ে যাব। এত বছর ধরে অপেক্ষা করছি ওকে নিয়ে যাওয়ার জন্য, সরে যা। কিন্তু আমি এইখানে থাকতে যে তোর মনস্কামনা পূর্ণ হবে না। কে তুই? কেন এখানে এসেছিস? আমি বিবরী, এখানে এসেছি ওর প্রাণবায়ু বার করে নিয়ে যাওয়ার জন্য। বাইরে দেখতে পাচ্ছিস ওরা আমার জন্য অপেক্ষা করছে। ওরা 3 জন বিবরীর সঙ্গে সব সময় থাকে। এই সব কথা আমি সবই বুঝতে পারছিলাম, কিন্তু এই ব্যাপারে এখন না বললেও চলবে তোমাদের। আমি জমিদার মশাইকে নিয়ে এগিয়ে গেলাম ঘরের দিকে, আর সঙ্গে সঙ্গে জমিদার মশাই ঘরের ভেতরে ঢুকে সঙ্গে সঙ্গে আঁতকে উঠলেন। তার মুখ থেকে শোনা গেল একটাই শব্দ, বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমায়। তিনি চিৎকার করে একটাই শব্দ বলতে লাগলেন। সঙ্গে সঙ্গে আমার সামনে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটি খলখল করে হেসে উঠল, আর তারপরেই সে হাওয়ায় মিলিয়ে গেল। আমি ছুটে গেলাম আমার ঘরের দিকে। দেখি ঘরের দরজাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। প্রচণ্ড ধাক্কা দিয়ে সেই ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই যেটা দেখতে পেলাম তাতে আমি পর্যন্ত চমকে উঠলাম। একটু আগে যে 3টে বড় ছায়ামূর্তিগুলোকে বাইরে দেখতে পেয়েছিলাম, তারা কখন যেন ঘরের মধ্যে এসে পড়েছে। তাদের মাথা গিয়ে ঠেকেছে ঘরের ছাদে, আর সেই 3 ছায়ামূর্তির সামনে দাঁড়িয়ে রয়েছে একটু আগে আমার দেখতে পাওয়া মেয়েটি। আমি দরজার এই পাশে মাটির উপরে ধপ করে পড়ে চিৎকার করে বললাম, তোমরা যেই হও না কেন, কিসের জন্য তোমাদের জমিদার মশাইয়ের উপরে এত রোষ? এইবার বিভৎস দর্শন মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো। আগেই বলেছি, তার মুখের ভেতরটা যেন লাল ভাটার মতন জ্বলন্ত আগুন। সে বলল, অনেক দিন আগে এই পরিবারের ওপরে মৃত্যু থাবার নামে আনার জন্য আমায় আহ্বান করেছিল এক তান্ত্রিক, কিন্তু ওকে মারতে পারিনি। তারপরে কোনো এক তান্ত্রিকের তাবিজের জন্য ও বেঁচে যায়। তবুও চেষ্টা করেছি ওর ওই হাতের তাবিজ সরিয়ে ওকে মারার, কিন্তু পারিনি। আজ সেই সুযোগ পেয়েছি। আজ এই পৃথিবীতে আমাদের ক্ষমতা বেড়েছে, আর
তার সঙ্গে ওর তাবিজটা মারিয়ে ফেলেছে কেউ একটা। তাই আজ রাতেই ওকে আমরা মারবো। জমিদার মশাই ভয়েতে মেঝেতে বসে দুটো হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলেছেন। বুঝতে পারছিলাম তিনি মৃত্যুর জন্য তৈরি হয়ে গেছেন, কিন্তু আমি কি করব? এইখানে এসেছিলাম তাকে বাঁচানোর জন্য। আজ রাতে যে এমন কিছু একটা হবে সেটা তো আমার জানা ছিল না, তাই যে করেই হোক তাকে বাঁচাতেই হবে। এই কথাটা ভেবে আমি জমিদার মশাইয়ের সামনে গিয়ে দাঁড়ালাম। বললাম, জমিদার মশাইয়ের কোনো ক্ষতি করতে গেলে আগে আমার ক্ষতি করতে হবে। আমায় না মেরে এখান থেকে ওর কোনো ক্ষতি করা যাবে না। সেই তিনটে ছায়া কিন্তু একভাবে তাকিয়ে রইল আমাদের দিকে। এদিকে মেয়েটি আমার দিকে এক পা করে এগোতে লাগলো। তার হাতের লম্বা নখ, গায়ের আঁশটে গন্ধ, সবকিছু মিলিয়ে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করলাম। ততক্ষণে একটা কাজ আমি করে ফেলেছি। গোপন একটা মন্ত্র উচ্চারণ করে হাতের মধ্যে ধরে রেখেছি একটা জিনিস, যেটা এই বাড়িতে এসে অনেক আগেই আমি জোগাড় করে রেখেছিলাম। এই মুহূর্তে যখন সেই পিশাচিনী আমার ঠিক কাছাকাছি এসে পড়েছে, তখনই সেই জিনিসটা ছুঁড়ে দিলাম তার দিকে। সেটা তার গায়ে লাগার সঙ্গে সঙ্গে সে একেবারে থমকে গেল, তারপর দুপা পিছিয়ে গেল। তার গায়ে যেখানে জিনিসটা গিয়ে পড়েছে, ধপ করে খানিকটা আগুন জ্বলে উঠল সেইখানে, এবং তার মুখ থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত চিৎকার। একটানা এতটা কথা বলে তারানাথ চুপ করতেই কিশোরী বলে উঠল, কিন্তু একটা কথা তো বুঝতে পারলাম না, ওই জমিদার মশাইয়ের হাতের তাবিজটা হঠাৎ বদলে গেল কি করে? আর আপনি কি সত্যি সত্যি বুঝতে পেরেছিলেন যে সেদিন রাত্রে কিছু একটা হবে? ওই বাড়িতে পা দিয়ে সন্ধেবেলা যখন জমিদার মশাইয়ের সঙ্গে কথা বলছি, তখন আমার কেমন যেন মনে হয়েছিল। তোমাদের বলেছিলাম না, বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে জমিদার মশাইয়ের ঘরে ঢোকার আগেই একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। আর তখনই ওই ঘরে আমি কাউকে দেখতে পেয়েছিলাম। বুঝতে পেরেছিলাম অন্ধকার হলেই সেই শক্তি আবার আসবে। তারপর জমিদার মশাইয়ের কথা মাধবের কাছে শুনে দুয়ে দুয়ে চার করতে অসুবিধে হয়নি, কিন্তু তাবিজকে বদলে দিয়েছিল সে কথা আমি জানতাম। সেই মেয়েটি পেছনে সরে যেতেই আমি আবার মন্ত্র পড়তে লাগলাম, আর তারপর একটা পাত্র থেকে জল নিয়ে আমাদের চারপাশে একটা গণ্ডি তৈরি করলাম। বিভরি হলো এক অতি নিম্ন স্তরের পিশাচিনী, বা বললে ভুল হবে না। আসলে এই সমস্ত ক্ষেত্রে মাঝে মাঝে কাকে কি শ্রেণীর বলা যায় তা বোঝা যায় না। তারা কিন্তু সহজে কারোর ক্ষতি করে না। অনেক সাধারণ শ্রেণীর পিশাচকে যেমন ডেকে এনে তাকে দিয়ে ক্ষতি করানো যায়, এদেরকে ডেকে আনাও খুব একটা কঠিন নয়। তাছাড়া ভালো কোনো কারণে এদের ডাকলে তারা সেই কাজও করে। মানে মনে করো কোনো অশরীরী শক্তির বিরুদ্ধে তোমায় কিছু করতে হবে, তখন ওই বিভরীকে কাজে লাগানো যেতে পারে। আর তার সঙ্গে ওই যে তিন ছায়ামূর্তি রয়েছে, তিন ছায়ামূর্তি হলো তার শক্তির আসল উৎস। বিভরীর ব্যাপারে আমি আরো পরে অনেকটা জেনেছিলাম, আজ আগে সেই কথার দরকার নেই। কিন্তু বিভরী যদি কোনো কাজের জন্য আসে, তবে সেই কাজ সম্পূর্ণ সে করবেই। এমন অনেক ঘটনা শোনা গেছে যে অন্তত 100 বছর কিংবা 200 বছর পরেও সে নিজের কাজ করেছে। প্রথম ধাক্কায় বিভরী নিজেকে সামনে নিল, সে আবার এগোতে শুরু করলো আমাদের দিকে। জমিদার মশাই ততক্ষণে ভয়ে ভয়ে জ্ঞান হারিয়েছেন। বিভরী আমার দিকে তার ক্রুদ্ধ নীল চোখে তাকিয়ে বলল, তোর কোনো ক্ষতি করবার ইচ্ছা আমার নেই। যদি এখনই এখান থেকে চলে যাস, তাহলে আমি তোকে মারবো না। আর নইলে কিন্তু জমিদার মশাইকে না বাঁচিয়ে আমি এখান থেকে যাব না। আর যেই তার বিপদের জন্য দায়ী থাকুক না কেন, তাকে আমি ছাড়ব না। তোমায় এখানে কে ডেকে এনেছে? এই বাড়িতে একজন আমায় ডেকে এনেছে। আজ রাতে আমায় এখানে আহ্বান করার পেছনেও তার হাত রয়েছে। তান্ত্রিক আমায় জাগ্রত করলেও
এই বাড়িতে ডেকে আনার পেছনে আছে অন্য কেউ। কথাটা শুনে আমার মাথাটা ঘুরে গেল। তাহলে কে? প্রশ্ন করার কারণ ছিল, এই বিভরি যেখানে থাকে তার আশেপাশে তার সাধক কেউ থাকতে হয়। আবার এই বিভরিকে কোনো এক সাধক জাগিয়ে তুললেও সে অন্য সাধকের আয়ত্তেও যেতে পারে। ভারী অদ্ভুত ব্যাপারটা। সেসব কথা না হয় পরে এক সময় বলবো। জমিদার মশাই গণ্ডির মধ্যে জ্ঞান হারিয়ে পড়ে রয়েছেন। এবারে বিভরি গণ্ডির ভেতরে প্রবেশ করতে পারবে না। আমি ঝট করে নেমে এলাম নিচে। সদাশিব তার ঘরে ঘুমোচ্ছে। খোলা জানালা দিয়ে তা দেখা যায়, কিন্তু মাধবকে কোথাও খুঁজে পাওয়া গেল না। একতলার লম্বা বারান্দাটায় তাকে খুঁজে না পেয়ে ফিরে আসতে যাব, এমন সময় মনে হলো কোথা থেকে যেন মন্ত্র উচ্চারণের শব্দ ভেসে আসছে। কথাটা মনে হতেই এগিয়ে গেলাম বাড়ির পেছনের দিকে। দেখি এক জায়গায় আগুন জ্বলছে, আর তার এক পাশে বসে আছে মাধব। সে চোখ বন্ধ করে মন্ত্র উচ্চারণ করে যজ্ঞের আগুনের মধ্যে কি যেন আহুতি দিয়ে চলেছে। আর তার সামনে রাখা আছে একটা মাটির পুতুল, এবং সেই পুতুলের গায়ে মাখানো আছে লাল আলতা বা ওই জাতীয় কিছু একটা। মাধবের মুখের চিৎকার শুনে বললাম, মাধব, তুমি এই কাজ করেছ? যাকে এতদিন ধরে জমিদার মশাই নিজের ভাবল, সেই তুমি কিনা শেষে? মাধব আমার দিকে মুখ তুলে তাকালো। তার কপালে রক্ত তিলক। গম্ভীর গলায় সে বলল, তুই যাতে এখান থেকে চলে যাস তার জন্য তোকে কথাগুলো বলেছিলাম। ভেবেছিলাম ভয় পেয়ে চলে যাবি। এর আগে অনেকেই সেই অদ্ভুত কথা শুনে ভয় পেয়ে চলে গেছে। আমায় তাড়াবার জন্যই বলেছিলে যে যেই তান্ত্রিক জমিদার মশাইকে সাহায্য করতে আসে সে নিজেই মারা পড়ে। মাধব অদ্ভুতভাবে হেসে উঠে বলল, আর তো কেউ ওকে বাঁচাতে পারবে না। আজও মরবে, আর আমার এতদিনের প্রতিশোধ সম্পূর্ণ হবে। তুই এর মাঝখানে আসিস না, চলে যা এখান থেকে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? মাধব একভাবে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, মায়া পড়ে গেছিল, তাই তো বারবার অনেক চেষ্টা করে ওকে মারতে পারিনি। কিন্তু আজ আবার মনে পড়ল সেই কথা। আজকের দিনে আমার ছেলেটা মরেছিল। জমিদার কৃষ্ণনারায়ণ আমার ছেলেটাকে মেরেছিল। কি করেছিল সে? শুধু নিজের অধিকার চেয়েছিল। আমাদের গ্রামের যে জমিটা ফাঁকা পড়েছিল সেই জমি জমিদার নিজের হস্তগত করতে চেয়েছিল। কিন্তু গ্রামের লোকেদের সঙ্গে নিয়ে আমার ছেলে শুধু চেয়েছিল ওই জমির একটা অংশ গ্রামের লোকেদের দিতে হবে, তাতে গ্রামের লোকেরা চাষ করে ফসলের একটা অংশ জমিদারকে দেবে। অথচ জমিদার মশাই তা করলেন না। তাও ঠিক আছে, কিন্তু রাগের মাথায় সবার সামনে আমার ছেলেটাকে লাঠি দিয়ে একটা বাড়ি মারলেন মাথায়। ছেলেটা সঙ্গে সঙ্গে মারা গেল, রক্ত বমি করতে লাগলো। অতগুলো লোকের সামনে সে মাটির উপর পড়ে রইল, অথচ কেউ তাকে বাঁচাবার চেষ্টা করলো না। জমিদার মশাই জানতেন না ওটি আমার ছেলে। পরে যখন জানতে পারলেন আমার কাছে ক্ষমা চাইলেন বটে, তবে তবে ততক্ষণ তো যা হওয়ার হয়ে গেছে। জমিদার মশাই আমায় এই বাড়িতে কাজের আগেই রেখেছিলেন। তখন থেকে আমায় তার ছেলের কাছাকাছি খুব একটা ঘেঁষতে দিতেন না। জমিদার মশাই বুঝতে পারতেন যদি আমি তার ছেলের কাছাকাছি থাকি তাহলে তার ক্ষতি করতে পারি। কিন্তু আমিও মনে মনে ঠিক করলাম প্রতিশোধ আমি নেবই। কিভাবে? আমি তন্ত্র শিক্ষা অনেক আগে নিয়েছিলাম। আমার এক গুরুদেব ছিলেন, তাকে সব কথা বলতেই সে বিভরিকে জাগিয়েছিল। এক সোনার অলংকারের মধ্যে দিয়ে বিভরিকে পাঠিয়েছিল এই বাড়িতে। সোনার অলংকারের মধ্যেই ওই বিভরিকে বন্দি করতে হয়। আর ওই অলংকার জমিদার আর ওই জমিদার গিন্নি দুজনেই পছন্দ করেছিল। ব্যাস, তারপরে যা হওয়ার হয়েছিল, দুজনেই মরেছিল। কয়েকদিন পরেই ওই একইভাবে ওই জমিদারকেও মরব বলে ভেবেছিলাম,
কিন্তু কিভাবে যেন বেঁচে যায়। গুরুদেব বলেছিলেন জমিদারের মৃত বাবা মায়ের আত্মাই তাকে বাঁচিয়ে দিয়েছে, এরপর থেকে তারাই তাকে রক্ষা করেছে। জমিদার মশাইয়ের কাছ থেকে ভালো হওয়ার জন্য আমার সেই তান্ত্রিকের কাছ থেকে এক তাবিজ এনে দিয়েছিলাম। সে তাবিজ হাতে থাকলে বিভরি আসতে পারে না, কিন্তু তারও একটা ভালো উপায় ছিল। ওই তাবিজের মাধ্যমে যেমন বিভরি জমিদার মশাইকে স্পর্শ করতে পারত না, তেমন বিশেষ বিশেষ কিছু সময়ে ওই তাবিজের ক্ষমতা এমনই কমে আসতো তখন বিভরি আসতে পারত। কিন্তু জমিদার মশাইয়ের বাবা মা তাকে বারবার রক্ষা করে এসেছে। মাধবের কথা শুনে মনে পড়ে গেল, জমিদার মশাই বলেছিল যে জানলার কাছ থেকে কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। তার মানে সেটা তার বাবা মায়ের আত্মা। কিন্তু জমিদার মশাই তো তোমার ছেলের কোনো ক্ষতি করেনি, সে এইসব ব্যাপারে কিছুই জানে না। তুমি তাকে ছোট থেকে মানুষ করেছো, সে এখনো তোমার উপরে বিশ্বাস করে। ওই কারণেই তো মাঝে মাঝে ভুল করে ফেলেছি, ভেবেছি মারবো না, ছেড়ে দেব, ক্ষমা করে দেব। তাই তান্ত্রিকের কাছে ফিরে গিয়ে বিভরিকে ডেকে নিয়ে গেছি, না হলে কি এতগুলো বছর অপেক্ষা করতে হয়? কিন্তু আজ আমি ঠিক করেই নিয়েছি, আজ আমার ছেলের মৃত্যুদিন, আজ আর কিচ্ছু হবে না। আমি উঠতে যাব, এমন সময় দেখি কালো দুটো ছায়া যেন আধারে এগিয়ে যাচ্ছে মাধবের দিকে। বুঝতে অসুবিধে হলো না ওরা কারা। আমি দ্রুত সিঁড়ি দিয়ে উপরে উঠতেই দেখি জমিদার মশাই সেই গণ্ডির পাশে বসে রয়েছে। বিভরি ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে, আর একটু হলেই সে প্রবেশ করতে পারবে বুঝতে পারছি, কিন্তু আমি কি করব সেটা বুঝতে পারছিলাম না। গণ্ডির ভেতরে আমি আর প্রবেশ করতে পারবো না, অথচ আমাকে স্পর্শ করা ওদের পক্ষে সহজ হবে। বিভরির সেই দুটো নীল চোখ আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে দেখে চলে যায়। তারপর একটা ব্যাপার ঘটে গেল। হঠাৎ ঘরের মধ্যে যেন একটা প্রচণ্ড হাওয়া বইতে লাগলো। জমিদার মশাইয়ের জ্ঞান ফিরে এসেছে। একবার এদিক ওদিক তাকিয়ে আমায় দেখল। ঘরের ভেতর থেকে সেই তিনটে ছায়ামূর্তি আস্তে আস্তে জানলা দিয়ে বাইরে বেরিয়ে গেল। বিভরি যাওয়ার আগে বলল, আমি আবার আসবো, এত সহজে ওকে ছাড়বো না। আর সেদিন তুই কিন্তু এখানে থাকবি না ওকে বাঁচাবার জন্য। কি হয়েছে বোঝার জন্যে যেই জানলা দিয়ে সামনের দিকে এগিয়েছি, এমন সময় মাধবের একটা হাড় হিম করা চিৎকার শুনতে পেলাম। জমিদার মশাই কিছু বুঝতে পারল না। আমি সিঁড়ি দিয়ে দ্রুত নেমে এলাম নিচের দিকে। তাকিয়ে দেখি যজ্ঞের আগুন কখন যেন নিভে গেছে, কোনোভাবে ওই যজ্ঞ পণ্ড হয়ে গেছে। দুই অশরীরী আত্মার আবির্ভাব হয়েছে। মাধব সামনের দিকে তাকিয়ে চিৎকার করে বলছে, আমি ছাড়বো না, ছাড়বো না, আমি ওকে মারবই, এখন না হলেও কোনো না কোনো দিনই মারবই। সামনের সেই ছায়ামূর্তির দিকে তাকিয়ে এইবার দেখতে পেলাম দুটো ছায়া ছায়া শরীরকে, জমিদার মশাই এবং তার স্ত্রী নয়নবালা। নয়নবালা বলল, আমি তো কোনোদিন ভাবতেই পারিনি মাধব এমন ভাবে আমার ছেলে এবং আমাদের উপরে প্রতিশোধ নেবে। মাধব, আমি যা করেছিলাম অন্যায় করেছিলাম, তার জন্য তোমার পরিবারের কারোর কোনো কমতি রাখিনি। যখন তোমাদের যা প্রয়োজন হয়েছে সব দিয়েছি। তোমাকে আমার কাছে এনে রেখেছি যাতে আমার এই অন্যায়ের প্রায়শ্চিত্ত না হলেও খানিকটা লাঘব হয়। তাই শেষের দিকে সমস্ত বুঝতে পেরে আমার ছেলের সমস্ত দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছি। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না, কিচ্ছু বলতে পারছিলাম না কি করতে হবে। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। আর ঠিক তখনই মাধবের পেছনে আবির্ভাব হলো সেই তিন ছায়া মূর্তির। আর তার সঙ্গে সঙ্গে সেই বিভৎস প্রেত মূর্তি বিভরি এসে দাঁড়াতেই একটা ব্যাপার ঘটে গেল। তার হাতের লম্বা লম্বা নখগুলো হঠাৎ মাধবের গলাটা চেপে ধরল।
আর তারপর একটা হ্যাঁচকা টানে তার মাথাটা ঘাড় থেকে আলাদা করে দিল। সেইটা গিয়ে পড়ল সেই যজ্ঞ কুণ্ডের উপরে। মনে পড়ে গেল, বিভরি তার কাজ করার সময় তার সাধক যদি কোনোভাবে যজ্ঞ পণ্ড করে, তাহলে সে তার সাধককে প্রথমে হত্যা করে। কিন্তু এটাও আমি জানতাম, বিভরি এত সহজে জমিদারকে কিন্তু ছাড়বে না। কোনো না কোনো দিন তার পেছনে আবার আসবে। তারানাথ চুপ করতেই আমরা উঠে পড়লাম। বাইরে বৃষ্টি কমে এসেছে। কিশোরী বলল, তার মানে মাধব নিজের ছেলের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এত সব কিছু করেছিল, কিন্তু ওই দিন রাত্রে যে এসব কিছু হবেই তা আপনি বুঝলেন কি করে? সেই দিনই আমায় মুকুন্দ কথাটা বলল, আর সেই দিনই আমি ওখানে গেলাম। আর সেই রাতেই মাধব ঠিক করে রেখেছিল তার ছেলের মৃত্যুদিনে সে জমিদারকে মারবে। সবকিছুই আকস্মিক পরিবর্তন নয়, এগুলো আগে থেকেই ঠিক করা থাকে। আর তার জন্যই তো সেই দিন সকালে মুকুন্দর সঙ্গে কথা বলতে বলতে জমিদার বাড়ির কথা উঠে এলো। আমরা উঠে পড়লাম। ট্রাম ধরতে হবে। পথে কিশোরী কিছু বলল না, আমি নিজেই বললাম, আরে ওই রমাকান্ত চৌধুরীর কথাটা তো বলতে ভুলেই গেলে। কিশোরী হেসে উঠল। হতেও পারে বুঝলে ভাইয়া, সোনার গলার হাড়ের মধ্যে যদি কোনো এক অশরীরী শক্তি বিভরি বলে কোনো পিশাচিনী থাকতে পারে, তাহলে মাটির পুতুলের মধ্যেও তো থাকতেই পারে, তাই না? আরে ওই মাধব যেখানে যজ্ঞ করছিল সেখানেও তো একটা মাটির পুতুল ছিল, তাই না? আচ্ছা, ওটা কেন ছিল বলো তো? উত্তর আমার জানা ছিল না, তাই আমি চুপ করে রইলাম। ততক্ষণ আমরা হাঁটতে হাঁটতে এগোচ্ছি ট্রাম রাস্তার দিকে। শুনছিলেন সুকান্ত দাশের কলমে মাধবপুরের রত্নহার। বিভিন্ন চরিত্রে অমিত, সৌম্যজিৎ, জ্যোতির্ময়, সোমা, অয়ন্তিকা, বর্ণক এবং সায়ন এবং ঋতম। সমগ্র গল্পটির কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, এবং গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।